আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা এক মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শালুকের 2 চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না। সেই মুহূর্তে আদনান ভাই, শালুকের আদনান ভাইয়ের পাশে কে এরকম হবার তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শালুকের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার। শালুক এই বোর ভাবি আশা, যদিও এর নাম হৃদিকা, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরো আগেও ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস। একদমে কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের 2 কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না শালুক সেখানে আর। এক ছুটে ছাদের ছোট্ট গুপড়ি ঘরে গিয়ে লুকালো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে, বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা, একতলায় 15টা করে রুম। 2 তলা ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা বসার জন্য বেঞ্চি, আর তার পাশে 2টা রুমও আছে। আর অন্যদিকে আছে ছোট একটা খুপড়ি আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ি ঘরের নীল দরজায় কালো মার্কার ফেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি দিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেললো কেটে। ক্লাস 10-এ পড়ুয়া শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। এক পাল বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগে কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, এই ফেলটুস, শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেদিন থেকে শালুক লজ্জা পেত। সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খেপাতো। সেই ছোট বয়সে শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও শক্তপোক্ত আদনান ভাই বিদেশ যাবার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠলো, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খেপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে। সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে। পার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝল না। বিছানায় উপুর হয়ে শুয়ে শুয়ে শালুক অজোরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সবকিছুর সাক্ষী। সেদিন ওই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে, চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করে এই নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তেই অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে জমজমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতেও ওর অ্যালার্জি আছে। জানালার কাছের এক পাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে। আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশও সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। ফার্ডিকা মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখলো আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাঁধ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা টুক করে আদনানের গালে একটা চুমু খেল।
শালুকের কি প্রচন্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাছে দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো। তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো, এটা শালুক মানতে পারছে না কিছুতেই। এই ধ্রুব সত্যিটা কেন শালুকের সহ্য হচ্ছে না শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজার দাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচাই আপনারে ডাকে, তাড়াতাড়ি আইতে কইছে, নয়তো ছোট আম্মা কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্য। বিদেশি ভাবির সামনে কি একটা বেজ্জতি হইবে না পা, আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো শব্দ দুটো শুনে। ভাবি? বাহ। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলে 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার, বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুফু, তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতেই আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ব্রু কুচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল, শালুক সেখানে গিয়ে বসল। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সবকিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক পারল না, তো অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলো ও খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। 1 লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখলেই যে মেয়ে নাক ছিটকে, সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে, অথচ কলিজা বোনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনে রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার শালুক, এসব কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছে করছে না মা। করলা তো কখনোই খাই না, তাই আজ একটু চেখে দেখলাম। হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগেই আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি। আসার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনা মেয়ের পাশ থেকে সরে আসার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল। ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বোন শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালুক, এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে দেখে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়ার ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের জুড়ি মেলা বার। বড় ফুফুর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তাতে সায় দিত। সে হচ্ছে দড়ি মাছ নাচুই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে জেরে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশাকে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচির সবসময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে, এটা নিয়ে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মেয়ে, বুঝিসই তো। চাচা চাচি কেন এত আদর যত্ন করছে। রাজত্ব, রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক, তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের 2 চোখ আবারও অশ্রু জল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে না কান্না করলে শালুক টের পেল আপাও কাছে তার সাথে। বিকেলে ছায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো। মা চাচি ফুফুদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ, কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর। দাদির জন্য চাদর
রূপোর কাজ করা একটা পানির বাটি। মতির মায়ের জন্য শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর, একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো। সিঁড়ি দিয়ে উঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটু সাবার কেমন রাগ দেখায়, এই রাগ ফেলটু মেয়েদের মানায় না। শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে, কিছু বলতে পারলো না। মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দিবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে এলো। আদনান যখন আসার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে, 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে এলো। নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনে হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে তো, এই কে তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবেই, আমি তো পর্ষা, মেয়ের বাবাও পর্ষা, এজন্য আমার নিধিও এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি, আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আমার ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসায় যাই, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, নাস্তা করবে, চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিলে ওই হার্দিকাকে ও আশা বলে রাখবে না, হার্দিকাও বলবে না, ও তাকে পার্দিকা বলে রাখবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম বেসে। শালুকদের বাড়িতে মা, চাচি, ফুফু, দাদি এরা সবাই পরের বেসে বসে। শালুকের ওই পার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতে। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাছের গ্লাস ছুঁড়ে পার্দিকার মাথা পাঠিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়নাফার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে খুব যত্নে খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10-12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা বোনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা, তোমাকে বলেছি না? ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি এসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি এসে বলল, আচ্ছা তুমি আবার ভেবো না যে তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলেন নাক ছিটকায়। এই মেয়ে এখনই, ওর বাবা তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বুঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা ছেড়ে দিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো সুনুপুটি নয়, রাগব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলো, বুকের ভেতরে জ্বলুনি কমছে না।
ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন দু চোখ ভরে দেখেছিলাম। আমার কি দোষ ছিল? প্রথম বেচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের যতক্ষণ খিদে মরে গেছে, বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য এক পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা। ডান পা বাম পায়ের চাইতে ছোট হয়ে সমান তালে হাঁটতে পারে না, ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না, অথচ দুচোখ ভর্তি মায়া। তার চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য। হাসনা এক লোকমা শালুকের মুখে দিচ্ছে, এক লোকমা শান্তুর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদা চোখকে নিচু করে বলল, আমার কল কেউ কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকে চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ হবি না তুই আর হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যে শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়ারেন্টের ভালভের মতো ঝলঝল করে উঠল। কল রিসিভ করেই বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম, তোর মায়ের সাথে 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালে তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙাভাঙ্গি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতের ট্রেনে উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাসুমাসু হয়ে বলেন, আপা ধ্রুবর রাগ কি এখনো কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা, আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারেও কোনো কিছু। মাঝখান থেকে ফেসে গেলাম আমি, তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই ভান্দা তো তারও 1 কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার উপর খাড়ার গা বুঝেই একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে তো হবে রাতের মধ্যে। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা এখন আমারে যদি কন একটা সুতা এনে দিতে, আমি তাও আনতে পারবো না। স্টার জলসায় অক্ষণ আমার সিরিয়াল দেখানোর সময়, এখন আমার এই ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন, তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা 2 জন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো। সাপা তাৎক্ষণিক রাজি হয়ে গেল। 2 বোন ছাদে গিয়ে ধ্রুবর রুমটা গুছাচ্ছে। শালুক কাজের চাইতে আকাশ বেশি করছে। এই যেমন ধ্রুবর সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে। টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেখানে সাজানো ছিল, শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করেন ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর
পুস্তকের নিচে গুজে রাখলো যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব, সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজে সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করে যে এই লিখে শালুক লিখেছে। শালুকের প্রতি শোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুবভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোট গোট করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায়, এই জন্য আমার পড়ালেখা ঢুকে না। সেদিন এক বিষয়ে হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারেনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। দুপুর উপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকে জোর করে সব কিছুতে, বিশেষ করে পড়ার ব্যাপারে, যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবরে এই মাথায় পড়ালেখার চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে এই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে, আল্লাহ সবাইকেই মেধা দিয়েছে, শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে দাঁড়ালো করা। শালুককে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক একটু পড়ে। কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারেই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারত তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করত। অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে ফার্স্ট মার্কস পায়। আশেপাশে সবার থেকে দেখে দেখে মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোট ফ্রিজটা মুছলো। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো ক্রেটস মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধুলো ধ্রুবর মা দিফালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোর আর চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠলো। শালুকের নাকের গড়ন মেজা চাচির মতোই। ভয়ার্ত স্বরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না, এই ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুবভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিক্ট করবেন কে জানে। ফিসফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখো আপা, ধ্রুবভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা এক ঠুমকুম ভেবে বলল, এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে। অনেক বছর তো হলে, এখনই কি সেই রাগ পুষে রেখেছে নাকি? শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ দিল যখন দেখলো আদনান ভাই আর পারদিকে ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুবর রুম থেকে বের হয়ে এলো। দুবদা পা ফেলে শালুক চলে গেল নিজের রুমের সামনে। গিয়েও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে সুরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এরা ছাদে কি করছে, আর ফারদিকে কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে। শালুকের ভীষণ কষ্ট হলে এটা ভাবতে। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজা আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনে দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল জল করছে আবছা অন্ধকারে। চমকে উঠলো শালুক, এই ফারদিকে মেয়েটা ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারলো না। ছাদে নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটা শালুকের যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে পারদিকের ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফারদিকে আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল।
আদনানের মা আদিবা বেগম বুনজিকে ফিসফিস করে বললেন, এটা বাংলাদেশ আশা, এখানকার কালচার অন্যরকম, সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে। তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নই। আমেরিকাতে আমরা প্রায় সময় এক বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনান ভাইয়ের সামনে লজ্জা পেল কিছুটা, তারপর আশাকে নানা বুজুং বাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে পাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে, শালুক নয় না, কেউই নিরাপদ নাই। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যাস আছে, ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে জেগে গেল, দাঁতে দাঁত চেপে কিড়মিড়িয়ে বলল, আদনান্নার বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বললি তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর পার্দিকার উপরে। যদি না করি তবে আমি ফেল টু শালুক না। এই 2 তলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম, এই 2 তলা যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে। শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে। শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। সবচেয়ে বড় কথা, শালুককে নিয়ে একটা ছোটখাটো দরবার বসবে বাড়িতে। মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকেরই চুলই ঘন, লম্বা, সিল্কি। অন্যদের চুল কোঁকড়ানো অথবা ছোট অথবা পাতলা। এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না। শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে। এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই। বড় চাচি, মেজো চাচি সপ্তাহে 2-3 দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে। নিজের রুমে দরজা লাগাইতে শাপলা এসে দরজায় দুমদাম ধাক্কাতে লাগলো। শালুক সবে মাত্র মাথা থেকে ওড়না সরিয়েছেন। দরজায় দুপদাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল। ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। শালুক জিজ্ঞেস করার আগে শাপলাই বলল, আদুর বিদেশি নিয়ে আমার রুমে এসে হাজির, আমার সাথে ঘুমাবে নাকি? আমার কেমন জানি লাগতেছে শালুক, তুইও আয় আমার রুমে। এমনিতে তো তুই একা ঘুমাতে পারিস না, আজ কি মনে করে নিজের রুমে এলি? শালুক একটু ভাব নিয়ে বলল, আমি কি আজীবন ছোটই থাকবো নাকি? একা ঘুমানোর অভ্যাস করছি, আর তোর রুমে 3 জন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা। পার্দিকারে দেখলে কখন কি করে ফেলি আমার মাথায় ঠিক নেই। আমি কসম করি সে জানি। শাপলা চোখ গোল গোল করে জিজ্ঞেস করলো, কিসের কসম? শালুক মাথা নেড়ে বলে, এই 2 তলার কসম। একদিন চরম প্রতিশোধ নেব। এই আদনান আর ফার্দিকাকে কি বলেছে জানিস? আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস, মানুষের গলা টিপে ধরার অভ্যাস, তাই আমার সাথে যাতে না ঘুমায়। তখনই আমি কসম করেছি, যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে, আদনান্না আর ওর ফিরিতের ফার্দিকাকে নিয়ে। শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই থাকবি কোথায় তখন? শালুক ফিক করে হেসে বলল, আমাকে এত বোকা ভেবেছিস আপা? আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি? আমি ছাদে আমার সিলিকোঠার করে থাকবো, ভেঙে গেলে 2 তলা যাবে, ওটা তো ভাঙবে না, ওটার কসম তো করিনি। শাপলা হতাশ হয়ে বলল, তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা, তবে এই কসম করতি না। শালুক রেগে গিয়ে বলল, যা ভাগ এখান থেকে, আসছে আমার বুদ্ধিজীবী। শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে। দরজা বন্ধ করে শালুক বিছানায় ফিট লাগাতে রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে। নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে। একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে ঘুরিয়ে যাবে কখনো কি ভেবেছে সে? অসার হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে, সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা। তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য, কেউ যাতে ও চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে
তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে। একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে, অথচ সে কিনা এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলো, শালুক, কবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক? জবাব এলো না। ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে, আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল। ভয়ে আতঙ্কে জমে গেল শালুক। একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয়, সবসময় মনে হয় কেউ একজন আছে, তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করে শালুক যেন যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল, বিছানার নিচে থাকে। পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক। মনে মনে একদমে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছে। ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো। জানালার গ্লাস বৃষ্টির ঝাপসা এসে বারবার আঘাত হানছে। শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকে কেমন অন্ধকার হয়ে আছে। হতভম্ব হয়ে গেল শালুক। এক ঘুমে সে এক রাতে একদিন কাটিয়ে ফেলেছে। এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে, অথচ শালুক টের পায়নি। অবাক হলো শালুক আবার কিছুটা। কেউ তাকে ডাকলো না কেন? বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান পাঠিয়ে ডাকাডাকি শুরু করে, যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার, তাকে দেখতে যেতেই হবে সবার। আজ এরকম করলো না কেন তবে মা? নাকি তাও শালুকের কানে যায়নি? ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে। তারপর শাপলার রুমে গিয়ে বলল, আপা, আমাকে কেউ ডাকেনি কেন? সন্ধ্যা হয়ে গেছে, অথচ কেউ একবার ডাকলো না। আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না। তোরা শাপলা বিরক্ত হয়ে বলল, কানের কাছ থেকে যা তো শালু, গাধার মতো কথা বলছিস। এমনিতেই রাতভর ওই আশার আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। ঘুমাতে পারিনি সারা রাত ধরে, এখন ঘুমাতে দে। কষ্ট করে একবার গিয়ে দেখ ধ্রুব ভাই আসার কত দূর। টেনশন কে গেছে তাকে আনতে। শালুক চমকালো, ধ্রুব ভাই এখনো আসেনি? তার মানে এখনো সন্ধ্যা হয়নি, আর সেই কিনা ভয় পেয়েছে। এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে, আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো। হাসনা রান্না করে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। বড় চাষি আর মেজ চাষি রুটি বানাচ্ছেন, পুপি রুটি সেকছে। শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে, মতির মা মাছ করছেন। শালুক নাক ছিটকালো। এইসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে। মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায়। শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য। এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শুনে না, বাবা ছেলে মুখোমুখি হন না, একসাথে বসে খান না। শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন, স্কুলে যাবি কখন? শালুক আকাশ থেকে পড়েছে যেন। স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা? সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবনে রিক্স ফেলতে পারি না, তাই না? বেঁচে থাকার অধিকার আমারও আছে। আদনান স্যার কাপে নিয়ে আস্তে আস্তে বলল, সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে। শালুকের ভীষণ বিরক্তি লাগলো। মনে মনে বলল, ফারদিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ? সে আমি ভালো করেই বুঝি। একদিন সবকিছু শোধ নিব। শুধু তোমার প্রতি একটা ভালোবাসার ব্যাপার আছে বলে চুপ করে থাকে। বাহিরে রিকশায় টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন। তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন। হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন, আমার ধ্রুব বাবা আসছে রে, তোরা সব কোথায় গেলি? পাতলা একটা সাদা টি শার্ট পরে নে, ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব যখন আধভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুচ্ছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে। তারপর দুই ভাই কোলাকুলি করলো। আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা। আর আশা, এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। সাফলা ততক্ষণে সেজেগুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো ধ্রুব ভাই? ধ্রুব মুচকি এসে বলল, ভালো আছি। তোরা সব কেমন আছিস? সাফলা গাল ফুলিয়ে বলল, এতদিনে মনে পড়লো? কিছু না বলে ধ্রুব হাসলো। শালুক গোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে সরে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস সেখানে। আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয়।
ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। বাদ যেন না ভাঙে শালুক, আই রিপিট, বাদ যেন না ভাঙে, তাহলে তোকে দিয়ে আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসি। চোখ লাল করে দুবো তাকালো শাপলার দিকে, তারপর বলল, তোকে আমি বলেছি। শাপলা নিভে গেল ধ্রুব চোখ রাঙানো দেখে। দুবুর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব ধলা মোছরা করলো প্রথমে। সবগুলো বাজ নষ্ট হবার পর এলোমেলো করে সবকিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরে চেন খুলতে শালুক অবাক হলো। ভিতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পো চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে। মেজো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তোর চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকেই বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন, ধ্রুব বাবা, এখন এইসব ধরে বসে থেকে কি লাভ, শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না। ধ্রুব কঠোর স্বরে বলল, এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না। আজাদ সাহেব থেমে গেলেন। শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন। ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল। নাস্তা শেষ করে ধ্রুব দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন। তারপর নরম স্বরে বললেন, আমাকে মাফ করে দিস দাদাভাই, আমার জন্যই তোর শৈশব কৈশোর সবকিছু এলোমেলো হয়ে গেছে, আমার জন্যই তুই বাবা মা হারালি। ধ্রুব হেসে বলল, তোমার কোনো দোষ নেই দাদা, এসব ভেবে তুমি আপসেটও হইও না। দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল। ছাদে নিজের রুমে ঢুকে বেশ বড় সড়ো একটা ধাক্কা খেল ধ্রুব। দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে। মুহূর্তে ধ্রুব ক্রোধান্বিত হয়ে গেল। ছবিটি নামিয়ে সোজা নিচতলায় গেল। সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। আচমকা ধ্রুব ছবিটি আশ্রয় ফেলল ফ্লোরে। মুহূর্তের মধ্যে শত খণ্ড বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ। কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল। ফলস্বরূপ নিজের 2 হাত কেটে গেল কিছুটা। চিৎকার করে ধ্রুব বলল, এই কাজ কে করেছে? আমার অপছন্দ যেন কে এই কাজ আবারও করেছে ছোট চাচি? এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো? হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে, কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন, বাবা মাথা গরম করিস না, আমি লাগিয়েছি বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না এরকম। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল, শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম। এই কাজ আর কারো না চাচি, এই কাজ আর করো না চাচি, নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে। এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি, এরপর আমাকে আর খুঁজে পাবে না। তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব। রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থর থর করে কাঁপছে। হাসনা তার দিকে তাকাতে ফরিদা বলল, আমার ভুল হয়ে গেছে আপা। ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে। বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন, যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে? তাই ছবিটা আমি ধ্রুব ছাদের ঘরে লাগিয়ে রেখেছি। ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ একটু হলেও কমবে। এখন দেখছি আমি বলছিলাম। হাসনা কঠোর স্বরে বলল, এরকম কাজ আর কখনো করতে যেও না আপা। আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না। শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য। একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহিরে থেকে কি একটু বুঝতে পারি? মা নেই, বাবা থেকেও নেই, একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে? হাসনা শালুককে ডেকে বলল, ধ্রুবর ঘরে ওর নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক। নাস্তার ট্রে হাতে নিয়ে শালুকের রাগ হলো। সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে, অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা, পরোটা, কষা মাংস, ডিম ভাজা। শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল, এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে এই বাটফারি করলো মা, আমার কি কষ্ট কম হচ্ছে? সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে, শালুকের ব্যথা কেউ বোঝে না। অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে, এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক, যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয়, স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে।
ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মা থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর ভীষণ কষ্ট হয়, ধ্রুব এই মাউথ অর্গান বাজায়। মাই তো তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক ছিনছিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় বলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবন তপস্যা করলো কি ধ্রুব তার বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেলে ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন ভাবছে। এই বাসার সবাই জানে ধ্রুব যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যে সব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই। এমনিতেই তার মন খারাপ। দরজা নখ হতে ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রেনে বিদায় হওয়ার সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে ভিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না। কি কাণ্ড বলতে দেখি। ধ্রুব হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছেড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুরি দিয়ে বললেন, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না। কিছু হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খাকা করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুফু ছেলের জন্য কি যে হাপিত্তেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরা কি ওর পর কেউ? এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? তবে কেন ছেলেটা এত লজ্জা পাই বলতো? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকে বিকেলের ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দিবে। চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আতিবা ফাঁকা কলা, ডিম, এলোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবের সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাষি ডাকছে যে? কানে যায় না? ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আর শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো, আল্লাহকে ডাকলো, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছ, আল্লাহ আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুব সন্দেহ হলো। শালুক তো মনোব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামাতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতে আরেকটা যুদ্ধ বাঁধলো। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতে আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তে সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুকে এই হিসেব কিছুতেই মিলাতে পারছে না। মুহূর্তেই নিস্তলার চেহারা বদলে গেল, যেন দরবারে বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্ছি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে?
শালুক ভেবে ফেলো না কি জবাব দিবে। সে কি বলবে? আদনান ভাই পার্দিকাকে বিয়ে করবে? এই দুঃখ কষ্টে সে চুল কেটে ফেলেছে। এই কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব স্থির হয়ে পায়চারি করছে আর রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সেই কিনা এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেই এরকম দক্ষ যন্ত্র বাঁধেনি, এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলের গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি। আদিবা বেগম হুঙ্কার দিয়ে বললাম, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন শ্বাসে চুলে হাত লাগালি? শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বলুন, কত যত্ন করে তো চুল এত বড় করেছি আমরা, রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোনো পরীক্ষায় ও আন্ডা পেয়েছে তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে, হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা দমকে উঠল আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমি এসব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না। তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমে চাকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার সাথে 1000 গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দিবে, তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না তা শালুকের চাইতে ভালো করে আর কে জানে। সন্ধ্যা হতে শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের উপর। এক মগ দুয়াইতো কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসলো। বিছানার উপর 2 পা বাজ করে বসে বলল, নে এবার জেরে কাশতো শালুক, কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথায় ঠিক ছিল না, প্রচন্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, রাগের কারণ কি? শালুকের 2 চোখ জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তে। একটু হাওয়া দিলে এই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা ছাড়া দিয়ে উঠলো আরো একবার। নেই আদনান ভাই, তার আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথাটা বলতে ইচ্ছে করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন সাথে হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো। আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেননি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেননি কখনো। ধ্রুব যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন? তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু।
দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন? দুবো নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই এরকমই, ছোটবেলা থেকেই উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটা এরকম। কেউ একটু ইমোশনাল কথা বললেই এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্নে দেখতে থাকে। এজন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটাও একটা আবেগ। তোর তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে, সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস। শুধু আদনান ভাই তো শুধুমাত্র পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই সত্যি ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখে এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে চাপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না আজ, কাউকে কিছু বলবো না। আজ থেকে তোকে পড়তে হবে না। তুই নিজে ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তোর সত্যিকার ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলেছে, সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো। ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কিভাবে জানলো? ধ্রুবের রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতে শালুককে বেংসি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছো সব আমি দেখেছি। ধ্রুব হেসে উঠে বলল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যে শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করেন ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মধ্যে ধ্রুব নিজে অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামনে রাখতে জানে, সেই সাথে সামনে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুব চোখ গেল দেয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে। পর মুহূর্তে পিক করে হেসে ফেললো, বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখ দর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু আমার ভীষণ চেনা, তেমনি ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলি কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মধ্যে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে শুয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে ভাদিব। নিচতলায় এসে ধ্রুব তার বোল পাল্টে ফেললো। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্বিশেষে।
কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারো সামনেই বিব্রত হন না। সাহস করে ত্রাইন ডাকলেন, ধ্রুব ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো। সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো, বলতে লজ্জা নেই। দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্ন যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছেড়ে যেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনে সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা জামা পাথর দিয়ে গোসা হাসি মুখে করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপনা চুল বাঁধছে। বসে বসে 2 ঠোঁট থেকে হাসি পুরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কি রে আপা, এত খুশি যে তুই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরো ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা শোন না। না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ, আমার পেট এখনই কেমন গুড় গুড় করছে। পেট ফেটে মরে যাবো আমি নয়তো। মরে গেলে তোর ভরের কি হবে বল? তোর ভর অকালে শালিকা হারাবে। এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর তোর বাচ্চারা, ওরা খালামণির আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে একখানা। খালা খালা মানে বুঝিস তুই আপা? মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যে সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের সিপ, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাতে পারবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে কি যন্ত্রণার পাহাড়, কেউ বুঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো, তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা, এই দেখ, আমার 2 চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাশার মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদেরও এত কষ্ট, ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মনটা হালকা করি। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আপার পুচকি মেয়ে শুনে, সে এখনো কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়মে শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে ভুলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন তুই যা,
বলা 30 সেকেন্ডে বলে বিদায় হ আমার রুম থেকে। শালুক হতাশ হয়ে বলল, পেঁচা মুখে একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুক ভেতর দগ করে উঠল, কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে দুবো ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বোন না, প্লিজ বল না। এখন তুই না বললে আমি মরে যাব উত্তেজনায়। প্লিজ, আমি মরে গেলেও আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য। এই শালুক একলাই 100। ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুসু মুসু টুনু মুনু তুই। শালুক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে। তারপরে বলল, আরো 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি, একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতে উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখন এখান থেকে এবার। শালুক উঠতে যেতে মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এখানে বসে রয়েছেন? নিচে তো জহির ভাইজান আয়সা হাজির, বড় আম্মায় সবাইরে ডাকে। শাপলা শালুক দুই বোনই নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতে দেখলো সবাই মিটি মিটি হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। হাট দিকা পাট দিকা, দেখলে মনে হয় চামচিকা, আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠলো এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পিছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তার স্বরে চেঁচিয়ে বলল, রাবিশ, এসব কে লিখেছে আশার টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামনে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেওয়ালেও কে কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া। দুইজনের লিখেই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার। কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে, বুঝলি, আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো ফেঁচা মুখর নেই। বাবা এবং সৎমায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাদা আর ছোট গাদা, দুই গাদা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে। আদনান সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও 3খানা দোকান কিনেছেন। শালুকের পুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাতা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনই দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন।
বাজারের দোকান ভাড়াও তার নিজের নামে এখনো 2খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরের 4টি গুদামঘর, 3টি চালের আড়ত আছে। শহরে নিজের প্রচুর জমি যা বর্গা দেওয়া আছে, বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেক দিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখছোড়া এই ছেলেটা সবসময় আড়ালে থাকে। 3 ভাই 3 জান, এক ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু চা পিপের বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব জেলা সদরে নিজের দোকান আছে দুটো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখালেন। ছেলে একটু খাটো, শুধু আফিফার থেকে উচ্চতা 5 ফিট 5, সেখানে ছেলের উচ্চতা 5 ফিট 4। এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান? ছেলের টাকা পয়সা যাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করেছে লিলি, সব কিছু খবর নিছে। আমি 1 সপ্তাহ ধইরা, মা নাই সংসারে, বোন 2টা বিয়ে দিয়ে দিছে। ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করবো? ওদেরকে আসতে কমু? ওরা তো সিনা জোকের মতো লাইগা রয়েছে, ওদের কোনো দাবি দেওয়াও নাই, ওরা শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবের তো চিনেন ভাইজান, সেই লুবি, উনি তা এলাকায় সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজো মিয়া, এই দুনিয়ার সব মানুষে চাই একটু বড় হইতে, সেইটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিদায় সবাইকে জানাচ্ছেন। গলা খাকারি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কিনা জানান দরকার আগে। আদিবা বেগম দমকের সুরে বললেন, কি বলেন আব্বা আপনি এসব? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যাই কুমু তাই হইব। এরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়েরা আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড়ভাবে এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাইলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য? নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরো একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ, এটা আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই, তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখও হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি চারটিখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ করলি রে মা, এখনো খোটা শুনতে হয়? নয়না জেগেছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে জোরে পড়ছে বাহিরে। নিজের চোখে এনে চোখ মুছে নয়না বলল, দোষ কি আমার একার ছিল মা? লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই চোখে দেখে না মা। এই সমাজ এরকমই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয় যায় অসভ্যতা। নয়না মেয়েকে বুকু জড়িয়ে বলল, আমি ওসব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ। আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা। পুরনো ঘাত শুকাতে একটু সময় লাগছে আমার, বিশ্বাস করো মা। আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসা এক ফোঁটা অনুভূতিও নেই। যা আছে তা শুধুই ঘৃণা। লিলি বেগমের মুখে হাসি ফেটে উঠল। সকালে ঘুম থেকে উঠতে শালুক দেখে বাড়িতে কেমন সাজ সাজ রব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে। তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এই মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো।
বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের উপর থেকে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারলো আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথাটা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটা ফিন্দুম। এরকম একটা খুশির খবর অনেক দিন পাইনি। আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। শালুক লাফিয়ে উঠলো শুনে আপার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে, তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রি টেস্ট এক্সাম, আপাতত তাহলে সেসব চিন্তায় মাথা থেকে জেরে ফেলে দিতে হবে। এমনিতে এসব নিয়ে শালুক তেমন চিন্তা করে না, জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে তাতে কি হয়েছে, সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ো উড়ো ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোট চাচা, শাপলা শালুকের তোর সামনে প্রি টেস্ট মনে হয়? ওদের পড়ালেখার কি অবস্থা? স্কুল কলেজে তো যায় বলে মনে হয় না একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলা তো পড়ালেখা ভালোই চলে, এসএসসিতেও ভালো করেছে, এবার ইন্টারেও ভালো করবে আশা করি। বিফাকে আছে আমার শালুককে নিয়ে, কোনো মতেই ওর পড়ালেখায় মনোযোগী করা যায় না। কি যে পড়ে না, কারো কাছেও পড়ে না, টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ টিকে ওর সব টিউটর, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্ট, অথচ এই মেয়েটা যে কেন এমন হলো। আচ্ছা তুই তো অনেকদিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতে শালুক যেন ভিমড়ি খেলো। শাপলা বলল, বাবা আমারও তো টিচার দরকার। ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা, তবে আপনি বললেন আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একসাথেই পড়েছি, পলো কোর নাম, আপনি চিনবেন হয়তো, চেয়ারম্যান চাচার ছেলে ও। যদিও কাউকে পড়ায় না, তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো। ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এখন এলাকাতেই থাকে। শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে বুঝে। আদনান হাসতে হাসতে বলল, এই গোবরের বস্তাকে পড়াবে পলক? পাগল হয়ে যাব একে পড়াতে গেলে। চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন। একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো। কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল শালুককে, যতক্ষণ পর্যন্ত দেখা গেল। তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এ ধরনের কথা সবসময় বলবে না ভাইয়া, ও ছোট মানুষ, একটু বেশি চঞ্চল হয়তো, সবাই তো একরকম হয় না। যখন তখন একে এসব কথা বললো ওর মন আরো খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে লজ্জা দেওয়া না। আশা কপিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথা বলেছে, এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো। আশা ধ্রুবকে সমর্থন করায়। কিছুটা অপমানিত বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম, তুই নিজেই বুঝি সাধু পুরুষ, তুই নিজেই তো শালুককে এসব বলতি আগে, এখন তো এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখনো ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বলতে হবে না টিনেজ ছেলে মেয়েদের সাথে আমাদের কিরকম বিহেভিয়ার করা উচিত। এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করাতে হয়। বাবা চাচা উঠে যেতে আদনান কটাক্ষ করে বলল, তো না করেছে কে? তোকে ধ্রুব, জানা তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর, দেখ গোবরে পদ্ম ফুল ফোটাতে পারিস কিনা। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাইয়া, স্থানকাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দেব। মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখেছো, সেটা হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথাই বলতে পারলো না যেন। ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে? সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটি মিটি হাসছে। ধ্রুব উঠে যেতে আশা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান, মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও, আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে তখন।
ধ্রুব ভীষণ ম্যাচিওর পার্সন, ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের সোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেলে আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা গ্রান রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেল ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার উপকারিতা ব্যাখ্যা করে দাদিকে। সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শুনে। সেখানে হাঁ বলা দরকার সেখানে হাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে। নাতির সব কথায় সায় দিয়ে শেষে হেসে বলে, দে ভাই আজকে একটু খাই, বাঁচমু আর কতদিন। মনের খাস না মিটাইয়া মরতে চাই না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ের কন্যা আমার ঘরে যে হঠাৎ? কি লো বোন, কি খবর? ডর লাগতাছে বুঝি? ডরের কিছু নাই বোন। আফিফা চেয়ারে বসেন দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে। বয়ার্ত সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদিও উনি জানেন না সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে, চোখের সামনে সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না বেকুল হয়ে কাঁদছিল। সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করলো, অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানতো। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবেন সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটাই শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটি কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে। জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরো বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে গেল আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতে আদনানের রাগ আরো বেড়ে গেল। ধ্রুবর কলা চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলা সরিয়ে ধ্রুব বলল, আফিফা তোমার যেমন বোন তেমন আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমনি স্পর্শ করে তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হবে না। সবকিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতে জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনোই কিছু ভাবিনি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার, তবে আমার এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাই না। দরকার হলে আমি আজকে ট্রেনেই চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করুন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিসফিস করে বলল, মামি এবার বুঝেছ তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে। আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সব সময় খোঁচা দিয়ে কথা বলো যে আমার মাকে, এবার নিশ্চয় টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে। এটুকু দূরে আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব দমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। তবু তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরো ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হয়েছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হয়নি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছো তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলে চেয়ারে বসে আসা মিটি মিটি হাসছে।
আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব পাশ করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরেন, নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফের জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই, তবু একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসাব। অশ্রু টলটলে চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব, আমি তবুও এখন নিজেকে বুঝাতে পারবো, এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আজ যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত। এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারলো না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেয়া শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে ফাজিটা। নয়না বাড়ির সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জয়ের হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে, তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গুলেছে? আদনান যে এরকম একটা বৃত্ত করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলাম আর কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন, বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে নিচে শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার, যেন শালুক নয় একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা মাথায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। ফলকে এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আসার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী 2টো মেয়ে এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3 জন মহিলা উঠে গিয়ে রান্না করেন। দরজা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে চলে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। হঠাৎ করে মহিলা 3 জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে। শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেলল। একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারলো ওকে নিয়ে কিছু বলছে ওরা। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখলো। কিছুই বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ে টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতির 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা শালুক ধ্রুবর বোন দিবা আসতে নিতে ধ্রুব ধমক দিয়ে 3 জনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তার টেবিলে এনে ধ্রুব উপরে গেল। তারপর 3 জনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফা, তোদের লজ্জা করে না? দিয়ে দিয়ে করে যে সেজেগুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যেন তোদের দেখতে আসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস। হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই তোর কি খাতা নেই? হিজাবে এত আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার,
পায়ের গোড়ালির নিচ দিয়ে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতে শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করার মানুষটা কি না তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে? শাপলা বিছানার উপর দপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না সে যে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান, আশা ও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব 2 ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্না করার ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার ফোর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতে আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, ব্যাককেলের মতো যে খেতে বসে গেলি তুই? একবারও এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই নাচতে নাচতে খেতে বসে গেলি? আক্কেল কি তোর হবে না কোনোদিন? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করাই এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতো করে সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ের বিয়ের কথা তো সবাই জানি। শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা করণের এক মাথা জাকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে, পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো সক্রিয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখব। আদনান হেসে বলল, পাগল হয়েছো তুমি আশা? আমি আর লুঙ্গি? ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব। আমি নাকি এখন লুঙ্গি পরব? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে তাকালাম। ধ্রুব নিজের মতো করে কথা বলছেন দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেললো হাবিজাবি আঁকিবুকি করে। তারপর সে যে আসলো, 1 লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পরেও যদি 1 লাইন মুখস্থ করা না যায় তবে সে দায়ভার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের। তারা স্টুডেন্টের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখলো আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমেও উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়লো ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপরে সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখলো ভিতরে লেখা। ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি শার্টে কে এসব লিখছে তা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠল। এটা পড়ে কে লিখেছে এটা? না, এই হাতের লিখা তো তার অচেনা।
বোকা শালুক বুঝলো না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়িঘড়ি করে কাগজটা ছেড়ে ফেলল। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছে, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসে বলল, জানিস আজকে কি হয়েছে? আমার কেশবতীর কথা বলেছি না তোকে, ওর জন্য হিজাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি পিছনে? শালুক চমকে উঠে সব জানালা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখলো লিখে আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? লাভ লেটার? শালুক ঘামতে লাগলো। কি জবাব দিবে শালুক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাপসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কত উতলা হব তা কে ভেবেছে কবে? নিস্তব্ধ রাত। আফিফা ফুপিয়ে কেঁদে চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পর পর। আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটু পছন্দ হয়নি। কেমন কেমন যেন লেগেছে লোকটাকে, শেয়ালের মতন ধূর্ত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে। যে জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো, সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে। ধ্রুব ভাই সবসময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসতো। খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ে খেয়ে উঠে যেত। আফিফার মনে পড়ে আজ অব্দি কোনো দিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো লজ্জা পেত ভীষণ। মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জা জহির ভাই কখনো কারো দিকে তাকিয়ে কথা বলেনি। আদনান ভাই সবসময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া। সবসময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ডাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখ ছোড়া জহির ভাই যেমন কেমন বিনীত ভঙ্গিতে চুপ হয়ে থাকতো। আফিফার কিশোরী মন তো জহির ভাইকে লাজুকতা, নীরবতা, মুচকি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে। ভালোবাসা কি এত হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমের দরজায় টোকা পড়ল। চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, আজকে তোর সাথে ঘুমাবো। বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না, তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে, এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরতে আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল। ভুল করছেন না তিনি তো। মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিক আছে, তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন কিছুই বুঝতে পারছেন না। একবার কি জহিরকে বলে দেখবেন? জয়ী ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো। নিজের হাতের উপর বড় হওয়া ছেলে। পর মুহূর্তে মনে পড়ল নিজের কৃতকর্মের কথা। লিলি কি আফিফাকে ছেলে বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশ যেতে তিনিও মত বদলে ফেলেছেন। আদিবা বেগমের মাথা কাজ করছে না। মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরের শুল্ক পক্ষে চাঁদ উঠেছে। রুফুলি আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। জহিরের ভীষণ মন খারাপ লাগছে। এরকম চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ হয়ে থাকে। জহিরের বাবা নাজিমুদ্দিন এরকম এক চাঁদনি রাতেই ইহলোকল মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের তখন 12 বছর বয়স, নয়নার 10 আর জাবির 7 বছরের। জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে বেকুল হয়ে ডাকছেন। জহিরও ছুটে গেল।
3 দিন ধরেই তার জ্বর ছিল। নয়না 2 হাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা। জহির জাবির যেতেই জহিরকে বললেন, ভাই বোনের দেখা রাখো বাবা, আমার যদি কিছু হইয়া যায় মনে রাখো তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকো লাগবো। তুমি রোদে পড়বা, বৃষ্টিতে ভিজবা, তবে মা আর ভাই বোনরে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে। মরণের সময় পর্যন্ত মনে রাখো আমার জীবনের সবচেয়ে আপন, আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা তোমার বোন ছিল। তারও খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবো না। নিজের অজান্তে জহিরের 2 চোখ ভিজে গেল। কই, সে তো পারল না বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে। পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে, তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনারা নয়নার ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে, এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল। আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লে। রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতে জহির বারান্দা থেকে রুমে এলো। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সেসব বুঝতে না দিয়ে হেসে বলল, কিরে এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো? আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল। জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল। এক জটকে জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই? পাগল হয়েছিস? বের হ আমার রুম থেকে। আফিফা ফ্লোরে বসে পড়ে বলল, কেন জহির ভাই, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার? আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসায় ভিক্ষা চাই জহির ভাই। জহির কঠোর স্বরে বলল, দেখ আফিফা, আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না। তোকে আমি কখনো সেভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে, আমারও তো তোকে চাইতে হবে। আমার মন এরকম কিছু চায় না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাক। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না। আফিফা এগিয়ে যেতে নিল জহিরের দিকে। জহির আরো 2 পা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আফিফা, কাছে আসবি না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার 1 ফোঁটা ইন্টারেস্টও নেই। আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না। যা আমার রুম থেকে, কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। আফিফা কেঁদে বলল, যাব না, আমি এখানেই থাকবো, এই ফ্লোরে মাথা ঢুকে মরে যাব। রুমের বাহিরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানায় ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন। মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্য বয়ে আফিফা মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই। বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরে জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাবার আগে নয়না একবার বলল, একবার ভেবে দেখো আফিফাকে নিয়ে ভাই। জহির হেসে বলল, মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না, সেটা আমার নেই আফিফার জন্য। বড় বামির উপর রাগ হচ্ছে, পরের ব্যাপার। জোর করে কি কিছু হয়? সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুল যাওয়ার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুর বাড়ি দেখার জন্য। সবার সাথে বাবা যেই একটু নরম হলো সম্মতিতে যাবে, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই। কড়া গলা শালুককে জিজ্ঞেস করলে, লাস্ট কবে স্কুল গিয়েছিস? শালুক জবাব দিতে পারল না। স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না। ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন, না না, তোর এক্সাম সামনে, এখন স্কুল যেতে হবে। তোর ওখানে যাওয়া চলবে না, বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে, এখন তুই স্কুলে যা। সেই থেকে শালুকের মন খারাপ। শালুক স্কুলে যাবার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে নেমেছে। ধবধবে ফর্সা আশার গায়ের রং। বাবা আমেরিকান হওয়ায় আশা ভাবের গায়ের রং পেয়েছে। তেমনি লাল চুল দেখলে বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী। আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালুক চলে গেল। একটা জাম কালার হিজাব আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাক হলো। আশার এই লুকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, জানো ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে। আমার তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি। শাপলা আমাকে পরিয়ে দিয়েছে, সুন্দর লাগছে না?
আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, তারপরে বলল, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা। আশা মুচকি হেসে বলল, তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না। আমেরিকাও দাওনি কখনো, দেশেও দাওনি, অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছেন। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটি জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি এসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করে। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে। ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ডালতে ডালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও, দুজন মিলে পুরো মুভিটাই এনজয় করব। আশা বলল, না, চলো ঘুরে আসি বাহিরে থেকে। আদনান বিরক্ত হলো। বাহিরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? গাদি মেয়ে, ওর প্ল্যান বালসাল করতে চাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হতে যেতে আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাহিরে যাচ্ছে, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করেই দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো, তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে, আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে, অনেক দিন হলো স্যারদের সাথে দেখা করি না। আশা আগ্রহী হয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে। আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলেও আদনান যেতে পারল না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পিছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুব চলাফেরা, কথাবার্তা সবকিছুতে কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার ন্যাকা মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের নাই, সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে? আদনানের কে ব্যাপারটা বলেও আশা বুঝাতে পারেনি। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবের উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকে আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ডও আছে আমেরিকায়, কই তাদের কারো প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুবর সবকিছু আশার এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসের স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে, ছেলেটা ভীষণ ট্যালেন্ট, তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবী। শালুক, তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব, হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। শালুক দাঁত কিড়মিড়িয়ে মনে মনে বলল, তোর মাথায় 100 টাকা খাবো মুতু করুক তার ছিলে ধুবো, আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস। বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা ফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুব ফলককে বসতে বলল। তারপর শালুক বোতাম মুখ করে নিজের চেয়ারে টেনে বসে পড়তে বসলো। ফলক কুশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে, সিলেবাসের কতটুকু শেষ করেছ তুমি আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। জকে তক্তকে সিলেবাস দেখে ফলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো এরকম নতুন দেখছি, মনে হচ্ছে আজকে ছাপা হয়েছে, তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শালুক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার? সিলেবাস ধরে কি করব আমি আজীবন এদিক সেদিক তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি, এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্র ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার, যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সে 1 ঘন্টা আপনি এসে
আপনার মতো সময় কাটাবেন, ফোন টিপেন, সেটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শুনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি, আপনারও শান্তি আমারও শান্তি, কেউ জানবেও না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে সেও জানে এটা। মতির মা আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হবার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন, এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দিবে না, বলেন রাজি কিনা? ফলক ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কিনা ফলকের জানা নেই। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।